খালেদার সাজার প্রতিবাদে বিক্ষোভে পুলিশের বাধা, আটক শতাধিক। কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ, মঙ্গলবারের মধ্যে আপিল। খালেদার মামলার রায় দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্কবার্তা, বলছে আওয়ামী লীগ। পরিস্থিতি উত্তপ্ত না করার আহ্বান। এবার এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উৎকণ্ঠায় পরীক্ষার্থী অভিভাবকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সহ আটক 14। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ, নাফ নদী পাড়ি দিয়ে এসেছে 107 জন। ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী। আড়াই দিনেই শেষ মিরপুর টেস্ট, ব্যাটিং ব্যর্থতায় 215 রানে স্বাগতিকদের হতাশার হার। সিরিজ জিতল শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে আরো থাকছে, কার্যকর ভূমিকা রাখতে পারছে না মিল্ক ভিটা, ন্যায্য মূল্য বঞ্চিত খামারিরা, সুযোগ নিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। তবে অনেক জায়গায় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় মিছিল। সারা দেশে প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদিকে সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট ও বুধবার অনশনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সহকর্মী ও প্রতিনিধিদের সহায়তা জানাচ্ছেন জসিম জুয়েল। খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি ফকিরাপুল আসার পর ধাওয়া দেয় পুলিশ। ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে আটক করা হয় অন্তত 10 জনকে। একই সময় বিজয়নগর এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় আটক করা হয় কয়েকজনকে। এদিকে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান বিএনপি নেতারা। অবিলম্বে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি। যদি মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে। বরিশালে নগর বিএনপির কার্যালয়ের সামনে মিছিল করে নেতাকর্মীরা। সুনামগঞ্জে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। কুমিল্লায় প্রতিবাদ মিছিল থেকে যুবদল সভাপতি সহ 4 জনকে আটক করে পুলিশ। এছাড়া আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে দেবিদ্বার থেকে। রাজশাহীতে বিএনপিকে মিছিল নিয়ে রাস্তায় বের হতে দেয়নি পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। রংপুরে বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ। আটক করা হয় 2 জনকে। কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে আটক করা হয় 37 জনকে। এছাড়া ময়মনসিংহ, খুলনা, যশোর, নেত্রকোনা, সিলেট সহ অনেক জায়গায় বিএনপির মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এদিকে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রতিহিংসার বিচারের রায়ের প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোমবার মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট এবং বুধবার অনশন কর্মসূচি। কয়েকদিনে 4000-এরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এ পর্যন্ত সারা দেশে প্রায় 4200-এরও অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি মামলায় খালেদা জিয়া রায়ের সার্টিফাইড কপি পেলে মঙ্গলবারের মধ্যে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বিকেলে পুরনো কারাগারে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন তার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও অ্যাডভোকেট মাহবুব হোসেন। সাক্ষাৎ শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, কারাগারে বিএনপি চেয়ারপারসনের সাথে মামলার বিষয়ে কথা হয়েছে। রায়ের সার্টিফাইড কপি পেলে মঙ্গলবারের মধ্যে আপিল করা হবে বলেও জানান তিনি। খালেদা জিয়াকে ডিভিশন না দিয়ে সাধারণ কয়েদিদের মতো রাখা হয়েছে বলে অভিযোগ করেন মওদুদ। তাকে একটি সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, একটা নির্জন কারাবাস। আজকে তিনি একাকী ওইখানে আছেন। ওই আশেপাশে আর কোনো
কারাবন্দী নেই। আগামীকাল চেষ্টা করব সত্যায়িত কপি পাওয়ার রায়। যদি আমরা আগামীকাল পাই তাহলে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আমরা অ্যাপিল ফাইল করব এবং অ্যাপিল অ্যাডমিশন হওয়ার সাথে সাথেই আমরা জামিনের দরখাস্ত রেডি রাখবো, তখন আমরা জামিনের জন্য। জেল কোড অনুযায়ী কোনো সুযোগ সুবিধা বেগম খালেদা জিয়া পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি বলেন, অসুস্থ খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। লন্ডন থেকে তারেক রহমান দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বলেও জানান ফখরুল। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক বিরোধী দলের নেত্রী তারা সাথে সাথেই এটার জন্য কোনো অনুমতির দরকার নেই, আদালত দরকার নেই, তারা জেল কোড অনুযায়ী, অর্থাৎ জেল কোডটা দিয়ে বলা আছে যে তারা ডিভিশন পাবেন। আমরা অবিলম্বে তাকে ডিভিশন দিয়ে তার প্রপার যে মর্যাদা, সেই মর্যাদার মতো তাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। অন্যথায় এর জন্য সরকারকে দায়ী থাকতে হবে নিয়ম এবং জেল কোডকে ভঙ্গ করার জন্য। খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি কিভাবে পরিচালিত হবে সেসব তিনিই নির্ধারণ করে দিয়ে গেছেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তারা বলছেন, নিম্ন আদালতে খালেদা জিয়া দণ্ডিত হলেও আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বাকি থাকায় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এছাড়া জনমত গঠনের উপর জোর দেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। দেখুন তাপসী রাবেয়ার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা হওয়ার পরই প্রশ্ন দেখা দেয় বিএনপির হাল কে ধরবেন। দলের সিনিয়র নেতারা বলছেন, যেখানেই থাকুক না কেন খালেদা জিয়ার হাতেই থাকবে দলের নেতৃত্ব। রায়ের আগেই দল পরিচালনার বিষয়ে খালেদা জিয়া নির্দেশনা দিয়ে গেছেন বলেও জানান তারা। এই যে নেতৃত্ব, সেই নেতৃত্বের শূন্যতা কিভাবে পূরণ হবে। অন্য যে বিষয়টি হচ্ছে সেটি সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে দল কিভাবে পরিচালিত হবে, দলের কার্যক্রম কিভাবে চলবে, সেই দায় দায়িত্বগুলো, দৈনন্দিন যে দায় দায়িত্ব, তাছাড়া আগামী দিনগুলোতে বিএনপির যে কার্যক্রম হবে সেগুলো কিভাবে পরিচালিত হবে, এটা কিন্তু সম্পূর্ণ দুটি বিষয়। নেতৃত্বের বিষয়টি নিয়ে আলোচনা করার খুব বেশি সুযোগ নেই, কারণ আমাদের যে বিএনপির গঠনতন্ত্র রয়েছে সেখানে বিষয়গুলি সম্পূর্ণ স্পষ্ট করে দেওয়া হয়েছে। উনি যতদিন জেলে থাকবেন তার অনুপস্থিতিতে তারেক রহমান সাহেব সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে উনি তার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। সাথে সাথে আমাদের স্থায়ী কমিটি, আমাদের অন্য নেতৃবৃন্দ আছে, সবাইকে নিয়ে দলের একটা আমার যে কাঠামো আছে সেই কাঠামো পরিপ্রেক্ষিতে দল পরিচালিত হবে, সেটা আগত হয়েছে। আইনি প্রক্রিয়ায় অনেক ধাপ বাকি রয়েছে উল্লেখ করে নেতারা বলেন, এখনই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি। এছাড়া জনমত গঠনে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত চলার পরে তার পক্ষে রায়, পক্ষে বিপক্ষে যেটা আসবে সেটা হচ্ছে ফাইনাল। সেটা যে কোনো বিচার ব্যবস্থা, যে কোনো নাগরিক অবস্থায় তার নাগরিক অধিকারের মধ্যে পড়ে। এর ব্যতিক্রম করে যদি কিছু করতে চায় তার দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে। বিএনপির শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগ সবসময় দাবি করে তাদের শক্তি নাকি তাদের সংগঠন। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, আমরা গণতান্ত্রিক আদর্শের নীতিতে বিশ্বাসী এবং আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব, এটা কিন্তু স্পষ্ট ভাষায় আমরা বারবার উল্লেখ করেছি। দেশে দণ্ডপ্রাপ্ত অনেকেই রাজনীতিতে বহাল রয়েছেন দাবি করে বিএনপি নেতারা বলছেন, আগামী নির্বাচনই নির্ধারণ করবে রাজনীতিতে কারা টিকে থাকবে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার মামলার রায় দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জে তিনি বলেন, রাতের আধারে গঠনতন্ত্রের স্বাদধারা তুলে দিয়ে দলটি প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল। এদিকে রায় নিয়ে উত্তেজনা সৃষ্টি না করে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জানাচ্ছেন মিরাজ মেজু। সকালে নারায়ণগঞ্জে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজনীতিতে মামলা, জেল জুলুম থাকবেই, তবে রায়ের আগে বিএনপি গঠনতন্ত্র থেকে স্বাদধারা তুলে নিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের দল। এই রায় বাংলাদেশে দুর্নীতি প্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা। বিএনপি
তাদের গঠনতন্ত্র থেকে 7 ধারা রাতের আধারে রায়ের আগে তুলে দিয়ে তারা প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দুর্নীতি কমবে না। উত্তেজনা সৃষ্টি না করে আগামী নির্বাচনের জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নাই, সংকট নাই। যত সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ রায় দিয়ে বলবেন কারা সঠিক আছে এবং কারা সঠিক ছিল। আইনের শাসনের উপর বিশ্বাস রাখতে হবে। আমরা দীর্ঘদিন তো আইনের শাসন পাইনি। কেউ নির্দোষ হলে আইনি প্রক্রিয়ায় তার প্রমাণের আহ্বানও জানান মোহাম্মদ নাসিম। কাউকে নির্বাচনের বাইরে আমরা নির্বাচন করব না। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বাংলাদেশ দূতাবাস যারা ভাঙচুর করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধানমন্ডি 32 নম্বরে ঢাকা উত্তর ছাত্রলীগের এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতকদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত চক্র দেশে জ্বালাও পোড়াও করে অরাজকতা সৃষ্টি করেছিল। এখন বিদেশেও একই রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের মুখোমুখি হতে হবে। যারা দুষ্কৃতিকারী, যারা শাস্তি অলরেডি আমাদের বাংলাদেশের আদালত কর্তৃক শাস্তি দণ্ডপ্রাপ্ত হয়েছেন, তাদের অবিলম্বে তাদেরকে এখানে এসে তাদের যাতে দণ্ড কার্যকর করা হয়, সে এটাই তাদের আজকের তাদের দাবি। এটাই আমি এই দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করে এসএসসি পরীক্ষায় এবার গণিতের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। শনিবার সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের সামনে এক পরীক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মোবাইলে প্রশ্নপত্র বিতরণের সময় তাদের আটক করা হয়। ঢাকার বাইরের বেশ কয়েকটি জেলায় প্রশ্ন ফাঁসের ঘটনায় 12 জনকে আটক করা হয়েছে। বারবার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় উৎকণ্ঠা শিক্ষার্থী অভিভাবকরা। নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। শনিবার মাধ্যমিক পরীক্ষায় গণিতের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি কেন্দ্রের বাইরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফাহিম ইসলাম ও এসএসসি পরীক্ষার্থী তাহসির রহমানের মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়। পরীক্ষা শুরুর 1 ঘন্টারও বেশি আগে মোবাইলে প্রশ্নপত্র পেয়ে তাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। মোবাইলে পাওয়া প্রশ্নের সাথে পরবর্তীতে পরীক্ষার প্রশ্ন হুবহু মিল পাওয়া যায়। এর আগে তাহসির ধর্ম, বাংলা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন হাতে পেয়েছিলেন। তাহসির জানায়, আজকের মতো আগের পরীক্ষার প্রশ্নগুলো হুবহু মিল ছিল। স্টুডেন্ট হিসেবে আমারও কিউরিয়াসিটি জাগতে পারে যে আমি কতটুকু পারি, আমি কতটুকু না পারি। তো এই কিউরিয়াসিটি যদি হিসাবে যদি আমাকে ধরা হয় তাহলে কিছু বলার নেই আমার। প্রশ্নপত্র ফাঁসের সাথে ছেলে জড়িত কিনা সেটা তদন্তের সাথে সাথে এর মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তাহসিরের বাবা। তিনি বলেন, প্রমাণিত হলে তার ছেলের যে কোনো শাস্তি মেনে নেবেন। কোথায় দিয়ে আয় 15 মিনিট আগে, ওইটাকে দেখা দরকার না? তাহলে এইটার দিয়ে আপনারা ঢুকে সব রোডগুলো দেখেন যে কোনখান থেকে কী হয়, তারপরে যা শাস্তি হয়। আমি কখনোই শাস্তির জন্য মাপ চাবো না। বারবার প্রশ্নপত্র ফাঁসে উৎকণ্ঠায় শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, প্রশ্নপত্র আউট হওয়ায় মেধার যাচাই হচ্ছে না, প্রকৃত মেধাবীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আজকে যে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে প্রশ্ন ফাঁস হচ্ছে, ওরা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে প্রত্যেক দিনে। নট অনলি আপনার এই যে বাংলা বলেন, লাস্টের দিন ধর্ম, এটাও নাকি আউট। এটা কখনোই একটা দেশের জন্য মঙ্গলজনক না, এটা এবং চলা উচিত না। আমাদের জাতির ভবিষ্যৎকে আমার ধারণা একটা সুপরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। 2 সেকেন্ডে কোয়েশ্চেনটা পেয়ে পড়াটা শেষ করে তারপর পরীক্ষায় A+ পাচ্ছে, আর আমরা 2 বছর কষ্ট করে সেটা পাচ্ছি। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় প্রশ্ন ফাঁসের ঘটনা ধরা পড়েছে। শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে স্মার্টফোন থেকে বিভিন্ন জনকে গণিত প্রশ্ন সরবরাহ করার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। যশোরে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস প্রতারণার অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। এছাড়া আরও কয়েকটি জেলায় প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা ধরা পড়েছে। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে উদ্বেগ জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে। আমরা তো কখনোই বলিনি যে
দায় আমাদের না, কিন্তু এই পাবলিক এক্সামটি হচ্ছে একটি সমন্বিত প্রক্রিয়া। কিন্তু অপরাধকে যদি অপরাধী ধরি, সাদাকে সাদা কালোকে কালো যদি বলি, তাহলে আমার মনে হয় যে এটা থেকে আমরা উত্তরণ, তবে এটি একটি সংকট, এটা থেকে যেভাবেই হোক না কেন আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হওয়া রোধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে নতুন করে আরো 107 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আশ্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুক্তরাজ্য কাজ করছে। সকাল থেকে বিকেল 5:30 পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা নতুন করে অনুপ্রবেশ করে। তাদের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি শিশু বান্ধব কেন্দ্রে শিশুদের সাথে সময় কাটান। পরে ব্রিটিশ মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে। The Bangladeshi government has done in making it possible for these people to come and feel safe and secure. Our job in the UK is obviously to help, and we've given about 59-60 million pounds so far, but also to help the Bangladeshi government to create the conditions in Myanmar for these people to be able to return with safety and with dignity to their own home. এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতায় 215 রানে হেরে গেছে বাংলাদেশ। ফল হিসেবে 1-0 সিরিজ জিতে নিল হাতুড়ের শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার 338 রানের জবাব দিতে গিয়ে মাত্র 29 ওভারেই 123 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সৌরভ ইমামের রিপোর্ট। আগের দিনে 312 রানে এগিয়ে ছিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনে রোশন সিলভার সাথে শুরু করেন লাকমাল। তারা দুজনে আরো 26 রান যোগ করেন। পরপর 2 বলে লাকমাল ও হেরাতকে ফেরান তাইজুল। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 339। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই পেরেরার বলে এলবিডব্লিউর শিকার হন ওপেনার তামিম। ইমরুল ও মমিনুল ভালোই খেলছিলেন। দুজনের জুটিও দাঁড়িয়েছিল 46 রানের। হেরাতের ঘূর্ণিতে দিশেহারা 17 রানে থাকা ইমরুল, মমিনুল ও মুশফিককেও ফেরান হেরাত। এরপরে শুরু হয় আরেক ঘূর্ণি বোলার ধনঞ্জয়ার জাদু। বাংলাদেশি ব্যাটসম্যানরাও প্রথমবারের মতো টেস্ট খেলতে নামা এই লঙ্কান স্পিনারের কাছে আত্মসমর্পণ করেন। একে একে তুলে নেন লিটন, মাহমুদুল্লাহ, সাব্বির, রাজ্জাক ও মিরাজকে। 29.3 ওভারে তাইজুলকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসটা মুড়িয়ে দেন হেরাত। ঘূর্ণি উইকেট বানানোর খেসারত হিসেবে শেরে বাংলার সবচেয়ে কম ওভার খেলে 123 রানে অল আউট হওয়ার রেকর্ডের অংশ হয়ে গেল বাংলাদেশ। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন 2 ইনিংসে অপরাজিত থাকা রোশন সিলভা। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। এই পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কেরানীগঞ্জে 3 প্রকাশনা সংস্থায় লাগা আগুন এখনো জ্বলছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। কিশোরগঞ্জে গলা কেটে অন্তঃসত্ত্বা স্ত্রী ও সমন্দির বউকে হত্যা। মাদকাসক্ত প্রবাসীকে ধরে পুলিশে সোপর্দ। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টের কাছে 3টি প্রকাশনা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল 3:30টার দিকে জননী গ্রুপের বুকম্যান প্রিন্টার্স অ্যান্ড পাবলিশার্স, বলাকা প্রেস অ্যান্ড পাবলিকেশন ও সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে আশপাশে জলাধার না থাকায় তাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ভবনটিতে 30টি ছাপার মেশিন, 15টি বাইন্ডিং যন্ত্র ছাড়াও ভেতরে কাগজ ও বই ছিল। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। কিশোরগঞ্জের নিকলিতে এক মাদকাসক্ত জবাই করে হত্যা করেছে অন্তঃসত্ত্বা স্ত্রী ও সুমন্দির স্ত্রীকে। দুপুরেই ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়রা জানায়, গুড়ি পশ্চিম পাড়া গ্রামের সৈকত ওমান প্রবাসী ছিলেন। 3 বছর আগে রাবেয়াকে বিয়ে করেন তিনি। দুপুরে নিজের বাড়িতে সে তার স্ত্রী রাবেয়াকে জবাই করে। পরে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর ভাবি
সালমাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। হবিগঞ্জে জেলা ছাত্রলীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে অন্তত 5 জন। সম্মেলন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরসভা মাঠে আসতে শুরু করে। সম্মেলন স্থলে এসে তারা বিভক্ত হয়ে পক্ষে বিপক্ষে স্লোগান দিতে থাকে। দুপুর 2টার দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খালেদা জিয়ার সব মামলা প্রত্যাহারের দাবি ও গণগ্রেফতারের প্রতিবাদে 11 থেকে 15 ফেব্রুয়ারি সারা দেশের জেলা আইনজীবী সমিতিতে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বিরুদ্ধে সরকারের অতি উৎসাহের কারণে দেশবাসীর মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে এর মধ্য দিয়ে সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। আগামীকাল 11 ফেব্রুয়ারি রোববার থেকে 15 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত দেশের সকল জেলা বেড়ে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। দেশে দুধ উৎপাদনে ঘাটতির কারণে আমদানি করা হয় গুঁড়ো দুধ। এই সুযোগে অনেক সময় মানহীন দুধও সরবরাহ করা হয় বাজারে, অথচ দেশি খামারিদের দুধ নষ্ট হয় প্রায়, তারা বঞ্চিত ন্যায্য মূল্য থেকেও। দুগ্ধ খামারিদের সুরক্ষা দিতে স্বাধীনতার পরপরই সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান মিল্কভিটা গড়ে তোলা হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না প্রতিষ্ঠানটি। দেখুন মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। দেশের দুগ্ধ শিল্পের অন্যতম স্থান সিরাজগঞ্জ। সরকারি বেসরকারি উদ্যোগে অসংখ্য খামার গড়ে উঠেছে এখানে। তবে খামারিরা বলছেন দুধের ন্যায্য মূল্য পান না তারা। সেই সাথে মিল্কভিটার কোটা পদ্ধতি ভোগান্তি আরও বাড়িয়েছে। কোটা ফেলানোর পরে গোশের কাজ দুধ আমাদের মনে করেন অল্প দামে বেচা লাগতেছে। 1 লিটার দুধ যে 30 টাকা বেশি, ওই ঢাকা দেখা যায় যে 1 লিটার পানির দাম। গ্যারেজের কিছু থাকে না, এই তো 35 টাকা 1 পয়সা ফ্যাট পেলাম। দাম বেড়েছে সব ধরনের গোখাদ্যের। দিনে রাতে হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে প্রতি লিটার দুধের দাম মিলছে মাত্র 30 থেকে 35 টাকা। একশার ভুসির দাম কত, ঘাসের দাম কত, খেরের দাম কত, তাহলে চিন্তা করেন লস না, সম্পূর্ণই লস। এছাড়া মাঝে মাঝে প্লান্ট বন্ধের কথা জানিয়ে দুধ কেনা বন্ধ রাখে কর্তৃপক্ষ, আর এ সুযোগ নেয় বেসরকারি কোম্পানিগুলো। মাইকিং করে দেয় যায় মিলভিটা বন্ধ, মানে এসব দুধ বোঝাইয়া যায় তাই অনেকেই ছাড়তে চাইছেন খামারের ব্যবসা। টার্গেটে ভালো দেয়, বেশি করে নেয় না, দাম কমা দেয়। গরু বেচে ওই গোখাদ্য শোধ করা লাগে। আর মিল্কভিটা কর্তৃপক্ষ বলছে সক্ষমতার অভাবে বাড়তি দুধ কেনা সম্ভব হয় না তাদের পক্ষে। এটা না কমায় উপায় নাই, কারণ অন্যান্য কোম্পানিরা অলরেডি 4 টাকা করে কমাই দিচ্ছে, কারণ আমাদের ওই ধারণ ক্ষমতা তো আমাদের নাই। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মিল্কভিটা, বাঘাবাড়ি, সিরাজগঞ্জ। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র দেখতে চায় ভারত। রামাল্লায় প্রেসিডেন্ট আব্বাসের সাথে বৈঠকে নরেন্দ্র মোদী। 60 বছরের ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পেল আরামবাগ। স্বাধীনতা কাপে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 2 গোলের জয়। স্বাগত। আবারও দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। প্রস্তাবিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 19 এবং 32 ধারা বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গণমাধ্যম কর্মীরা। রাজধানীর শাহবাগে আমরা সংবাদকর্মী ব্যানারে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা এই হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, বিতর্কিত ওই ধারার ফলে সাংবাদিকরা যে পদ্ধতিতে অনুসন্ধান করেন এখন তা অপরাধ বলে বিবেচিত হবে। সিকিউরিটি অ্যাক্টের 19 এবং 32 ধারা দিয়ে সরকার ও গণমাধ্যম কর্মীদের মুখোমুখি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তথ্য প্রযুক্তি আইনের নামে যে কালো আইন করা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান সাংবাদিক নেতারা। মানববন্ধন থেকে তথ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। বাণিজ্য সংবাদ।
বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে শুরু হয়েছে মোজো পিঠা উৎসব। 2 দিনের এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। আকিস ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে এই আয়োজনে প্রায় 50টি স্টল রয়েছে। এগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরন ও স্বাদের পিঠা। অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। দেশের বস্ত্রশিল্পের উদ্যোক্তা এবং মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করে প্যাসিফিক অ্যাসোসিয়েট এবং জাপানি প্রতিষ্ঠান শিমাশেকি। রাজধানীর একটি হোটেলে ঢাকা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন প্যাসিফিক অ্যাসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাবুদ্দিন। এছাড়া সরবরাহকারী দেশি বিদেশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। এবার আমাদের বিশেষ আয়োজন অমর 21-এ। সাড়ে 6 দশকেও সরকারিভাবে তৈরি হয়নি ভাষা সৈনিকদের নামের তালিকা। হাইকোর্টের নির্দেশে ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হলেও তার অগ্রগতি নেই। তবে আর্থিক সহযোগিতা পেলে ভাষা সৈনিকদের তালিকা জীবদ্দশায় করে যেতে চান ভাষা সৈনিক আহমদ রফিক। শাকের আরজু রিপোর্ট। দীর্ঘ কয়েক দশকেও তৈরি হয়নি ভাষা সৈনিকদের নামের তালিকা। অনেক ভাষা সৈনিক আজ প্রয়াত। তাদের সঙ্গে হারিয়ে গেছে ভাষা আন্দোলনের অনেক অজানা তথ্য। যারা এখনো বেঁচে আছেন বয়সের ভারে নুজো সবাই। তারপরও একটি তালিকা দেখে যাওয়ার আশা ভাষা সৈনিকদের। আমরা 21 চেতনা পরিষদের তরফ থেকে বলেছিলাম তালিকা প্রণয়ন করার ব্যাপারে সাহায্য করতে পারবো। বাংলা ভাষার গৌরবের আন্দোলনে সম্পৃক্তদের তালিকা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট ও আদেশ হয় 2010 সালে। আদেশের পর বাংলা একাডেমি 65 জনের নামের তালিকা দিলেও পূর্ণাঙ্গ করতে পারেনি। সেই কমিটির একটি বৈঠক মাত্র হয়েছিল। 66 জনের একটি তালিকা দিয়ে বলেছিলাম বাকি সবাই নিজ নিজ মতো করে তালিকা তৈরি করে আনলে সহজেই ব্যাপারটা তৈরি হয়ে যাবে। তো অনেক বলে কয়েও আর মিটিং করাতে পারেনি 1 বছরের মধ্যে। সরকার পদক্ষেপ না নেওয়ার পরে আদালত অবমাননার অভিযোগও আনা হয়। সেই থেকে স্থগিত রয়েছে তালিকা করার প্রক্রিয়া। এত বেশি দাবিদার এসে গেল যে তখন একটা সিদ্ধান্ত হলো যে আমরা এরকম তালিকা সরকারিভাবে আর করব না। হাইকোর্টের নির্দেশ অনুসারে যেটা বলা হয়েছে সেটা দুই পক্ষের শুনানির প্রেক্ষিতে বলা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ মানতেই হবে, না মানার কোনো স্কোপ নাই। হাইকোর্টের নির্দেশিত তালিকা তৈরি কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক আহমদ রফিক জানান, তিনি নিজ উদ্যোগে এখন পর্যন্ত 221 জনের একটি তালিকা তৈরি করেছেন। আর্থিক সহযোগিতা পেলে ব্যক্তিগতভাবে এই কাজ শেষ করে যেতে চান তিনি। অর্থবল জনবল যোগানো হলে এবং তাদেরকে সাবসিডাইজ করার মতন টাকা পেলে এটা সম্ভব। তালিকা তৈরির জন্য জেলা পর্যায়ে যোগাযোগ করার কথাও জানান এই ভাষা সৈনিক। যৌথ প্রচেষ্টা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভাষা শহীদ রফিকের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল গ্রামে। তাকে সম্মান দেখিয়ে গ্রামের নাম এখন রফিকনগর। তার বাড়িতে নির্মিত হয়েছে শহীদ মিনার, এছাড়া আছে স্মৃতি জাদুঘর ও পাঠাগার। কিন্তু অব্যবস্থাপনা এবং বৈস্বল্পতায় তার দর্শনার্থী পাঠকদের চাহিদা পূরণে ব্যর্থ। একই সঙ্গে রাস্তার দুরবস্থা ভোগান্তি পোহাতে হয় তাদের। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিউল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সালের 21 ফেব্রুয়ারি ঢাকায় বাংলা ভাষার দাবিতে মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন রফিক উদ্দিন। তার লাশ স্বজনদের না দিয়ে পুলিশ আজিমপুর গোরস্থানে দাফন করে। শহীদ রফিক স্মরণে 2008 সালে তার নিজ গ্রামে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় জাদুঘর ও পাঠাগার। প্রতিদিন জাদুঘর পরিদর্শন ও বই পড়তে আসেন অনেক দর্শনার্থী আর শিক্ষার্থীরা। কিন্তু শহীদ রফিকের স্মৃতিচিহ্ন ভাষা আন্দোলনের তেমন কোনো নথিপত্র বা স্মারক নেই জাদুঘরে। পাঠাগারে বইয়ের সংগ্রহ খুব কম। এখনো তো অনেকে জানতে পারে না যে এমন জায়গায় এরকম একটা জিনিস আছে। প্রতি বছর 21 ফেব্রুয়ারি একটা মেলা বসে। মেলার বসার জন্য যে একটা জায়গার দরকার, সুন্দর একটা জায়গার দরকার, ওরকম একটা জায়গা নাই। আমাদের স্কুল থেকে নিয়ে আসি, তারপর আমরা বই পড়ি। 2009 সালে যে বইগুলো পাইছি এখনো সেই বইগুলোই আছে। নতুন তো কোনো বই না আসার কারণে আর ভাষা আন্দোলনের উপর বই না থাকার কারণে মানুষে যারাই আসে তারা খুব আফসোস করে। 1994 সালে পারিবারিকভাবে শহীদ রফিকের বাড়িতে নির্মিত হয় একটি শহীদ মিনার। পরে 2016 সালে জেলা পরিষদের উদ্যোগে তা বড় আকারে সংস্কার করা হয়। কিন্তু শহীদ মিনারে যাওয়ার রাস্তাটি সরু হওয়ায় যাতায়াতে সমস্যা হয় দর্শনার্থীদের। রাস্তাঘাটও সেরকম নাই, একটা ছেড়ে দুইটা গাড়ি আসলেই কষ্ট,
শহীদ মিনারটা সেরকম হয় নাই। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি থেকে 7 দিন বইমেলা হয় রফিকনগরে, কিন্তু নিজস্ব জমি না থাকায় অদূর ভবিষ্যতে তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারের কাছে জোর দাবি জানাই যাতে এই মাঠটা আমাদের এই মেলার জন্য বরাদ্দ করে দেয়। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। কিছু অব্যবস্থাপনার কথা আমার নজরেও এসেছে, এগুলো ফাইন্ড আউট করে আমরা শীঘ্রই এটা সমাধান করার ব্যবস্থা করব। শহীদ রফিকের স্মৃতি সংরক্ষণে সরকারের কাছে জমিটির স্থায়ী বন্দোবস্তের দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। এবার 21শে গ্রন্থমেলার খবর। দশম দিনে গড়ল 21শে বইমেলা। পাঠকদের পদচারণা আর বেচা বিক্রি দুটোই ছুটির দিনে আমেজ বাড়িয়েছে। তরুণ লেখক আর পাঠক প্রাণ পেয়েছে মেলা আঙিনায়। সকালে শিশু প্রহরে নতুন বই কেনার উচ্ছ্বাসে মেতেছিল ক্ষুদে পাঠকরাও। স্মৃতিমণ্ডলের সহায়তায় আকবর হোসেন সুমনের রিপোর্ট। বইমেলায় দ্বিতীয় সপ্তাহের মধ্যমাংশে দুদিন ছুটির আনন্দ যোগ হয়েছে প্রকাশক, লেখক ও পাঠকের ঝুলিতে। দিন দিন বাড়ছে দর্শনার্থী। একবেলা পরিবার পরিজন, অন্য বেলা বন্ধুদের সঙ্গ পূর্ণ করেছে মেলা প্রাঙ্গণ। এখন আজকাল ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সবাই যেভাবে চালাচ্ছে, সেটা না চালিয়ে বই পড়লে কিন্তু টাইমটাও ঠিক মতো ইউজ করা যায় এবং শিখাও যায়। হ্যাঁ, বই দেখলেই শান্তি লাগে, আসলে শান্তি লাগে, যে ভালো লাগে, একটা অন্যরকম পাওয়া। এখানে এত বই দেখলেই মনে হয় কি আল্লাহ, আমি তো একটা জ্ঞানের মাঝখানে আছি। তরুণ লেখকদের কেউ কেউ লিখছেন মনের খোরাক জোগাতে, আবার কেউ লিখছেন বাস্তবতাকে সাহিত্যে ভাষান্তর করতে। প্রথম প্রকাশ তো আমার নিজের মনের খোরাক থেকে লিখেছি। নেক্সট ইয়ারে হয়তো পাঠকদের চিন্তা করে লিখবো। জীবন নামে এক চরিত্রের মাধ্যমে বলতে চেষ্টা করি যে মন খারাপ করে চলে গেলে, পালিয়ে গেলে, হারিয়ে গেলে তাহলে সব পৃথিবীটা কোনোদিন স্বপ্নের হবে না। সুতরাং আমরা যেখানে যে সমস্যা দেখব সেখানে থেকে সমাধান করে আমাদের পৃথিবীটাকে স্বপ্নের মতো করব। এখন নতুন লেখকদের বই সবাই সেভাবে পড়ে না, বা কবিতা আরও কম পড়ে। তারপরেও কবিতা লেখাটা আমার ভালো লাগার একটা অংশ। দিনের শুরু হয় শিশুদের উচ্ছ্বসিত কোলাহলে। রঙিন বই আর সিসিমপুরের মজার চরিত্র শিশু চত্বরে প্রাণ জুগিয়েছে। বেসিক্যালি কিনেছি, তারপরে যে হজ্জার গল্পের বই পড়তে ভালো লাগে। ইন্টারনেটের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার আগ্রহ বাড়াতে শিশুদের মেলায় নিয়ে আসেন বাবা মায়েরা। ওরা তো আসলে কার্টুন বেস, সারাক্ষণ টিভি দেখে, এই একটু বের হওয়ার জন্য গতানুগতিক লাইফ থেকে। সর্দার ফজলুল করিম, মুনির চৌধুরী এবং রবি গুহর পাণ্ডিত্য এবং জীবন দর্শন নিয়ে গুণীজনদের সারগর্ভ আলোচনাও জমেছিল বর্ধমান হাউসের পাশে সাহিত্য মঞ্চে। আকবর হোসেন সুমন, 21শে টেলিভিশন, ঢাকা। ইতিহাস ও ঐতিহ্যের চর্চা এবং এর বিকাশের অন্যতম মাধ্যম বই। তবে যুগের পরিবর্তনে পাশ্চাত্য অন্যান্য বিদেশি উপাদান যুক্ত করার চেষ্টা বাংলা সাহিত্যে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক MM আকাশ। 21শে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে দেখছি যে আমার ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ের, সেখান থেকে আরেকটু নিচে তাকালে স্কুলের ছাত্রছাত্রী, সবাই এখন খালি বোতাম টিপে অনলাইনে যায়, সেখানেই বইপত্র পড়ে। সুতরাং সেই হিসাবে পাঠক যে বেড়েছে এটা আমার মনে হয় না। যুবক এবং ছাত্র এবং কিশোর কিশোরীরা তারা যতদিন কম্পিউটারের খাঁচা থেকে বার না হচ্ছে ততদিন পাঠক বাড়বে বলে আমার মনে হয় না। অজস্র বইয়ের বিজ্ঞাপন দেখি এবং এগুলো দেখে মনে হয় না যে এগুলো খুব মানসম্পন্ন বই, কিন্তু নিশ্চয়ই দু একটা ভালো বই বার হয়। তবে আমার মনে হয় ভালো বই 21কে কেন্দ্র করে বার হয় না, এটা সাধনাকে কেন্দ্র করে, সাধনার পরিসমাপ্তি হলেই বার হয়। শেষ করব রাত 11টার 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। খালেদার সাজার প্রতিবাদে বিক্ষোভে পুলিশের বাধা, আটক শতাধিক, কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ, মঙ্গলবারের মধ্যে আপিল। খালেদার মামলার রায়ে দুর্নীতিবাজ রাজনীতিবিদদের জন্য সতর্ক বার্তা, বলছে আওয়ামী লীগ, পরিস্থিতি উত্তপ্ত না করার আহ্বান। এবার এসএসসি গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উৎকণ্ঠায় পরীক্ষার্থী অভিভাবকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ আটক 14। আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ, নাফ নদী পাড়ি দিয়ে এসেছে 107 জন, ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ মন্ত্রী।
আড়াই দিনেই শেষ মিরপুরের টেস্ট, ব্যাটিং ব্যর্থতায় 215 রানে স্বাগতিকদের হতাশার হার, সিরিজ জিতল শ্রীলঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।